আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি। সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে। তারা খামারিয়া এলাকার লোক। আচ্ছা, আমরা গতকালকে যা পড়ছিলাম আমরা তারপর থেকে আজকে পড়ি আর কি। একটা জিনিস আমি আপনাদেরকে শেখাতে চাইছিলাম যে কিভাবে চারটা কোশ্চেন থাকলে এটা বাদ দেওয়া যায়, কিন্তু এতে দেখা গেল কি আমাদের অনেক বেশি সময় লেগে যায়। হ্যাঁ, অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে এই পদ্ধতিটা আমরা সবসময় না, আমরা মাঝে মাঝে একটু একটু দেখাবো। আচ্ছা, কালকে যে 20 পর্যন্ত ছিল, তারপরে আমরা শুরু করতেছি। ফৌজদারি মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আসামি, তখন তাকে খুনি বলা হচ্ছে, তখন ওই আসামিকে যদি বলে যে না আমি এটা খুন করিনি, আমি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি মাত্র, তখন এই প্রমাণটা কার করতে হয়, প্রশ্নের উত্তর এখানে চেয়েছে। তো প্রথমত হচ্ছে অভিযোগকারী, অর্থাৎ উনি যে আত্মরক্ষা প্রয়োগ করেছে এটা কি অভিযোগকারী প্রমাণ করবে? না, কেননা অভিযোগকারী তো ওকে খুনি বানাবে। অভিযোগকারী বলছে যে ও খুন করেছে, যার কারণে এই আত্মরক্ষা যে প্রয়োগ করছে এইটা অভিযোগকারী উত্থাপন করে না, তার মানে প্রথম চান্সে এই উত্তরটা বাতিল। দ্বিতীয় কথাটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র আমরা জানি যে জিআর মামলায় রাষ্ট্র বাদী হয়, তো অভিযোগকারী আর রাষ্ট্র একই কিন্তু। অর্থাৎ এখানে ওই রাষ্ট্রের যে কাজ থাকবে ওই খুনিকে শাস্তি দেওয়া, তার মানে এখানে অভিযোগকারী আর রাষ্ট্র, অভিযোগকারী তখন হয় যখন হচ্ছে সিআর মামলা, আর জিআর মামলায় রাষ্ট্র, তার মানে রাষ্ট্রের এখানে অভিযোগকারী যে কারণে বাদ, রাষ্ট্রটা ওই একই কারণে বাদ। দ্বিতীয়ত আছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ আমি আত্মরক্ষা প্রয়োগ করতে গিয়ে আমি কাউকে গুলি করে ফেলছি, এখন সে আহত হয়ে গেছে, সে কি এসে বলবে যে ভাই আপনি আত্মরক্ষা প্রয়োগ করতে আমাকে মারছেন, আপনি এই দাবিটা করেন যে আমি আত্মরক্ষা করতে আমার তেমন কোনো কিছু লাগি নাই, এটা কি বলা সম্ভব? সম্ভব না। তার মানে এখানে দেখেন, আমরা যদি লজিক্যালি চিন্তা করি তাহলে এই যে তিনটা উত্তর দেওয়া আছে, প্রথমটা আছে অভিযোগকারী, দ্বিতীয়টা রাষ্ট্র, তৃতীয়টা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এই তিনটাই উত্তর না। তাহলে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যে পরিস্থিতির এই দাবিটা উঠাবে কে? আত্মরক্ষা প্রয়োগকারী ব্যক্তি, অর্থাৎ যিনি দাবি উত্থাপন করছে যে আমি আত্মরক্ষা প্রয়োগের কারণে তার করে গুলি করছি, তার মানে যিনি দাবিটা উত্থাপন করবে সেই তাকেই এইটা উঠাইতে হবে, অর্থাৎ আত্মরক্ষাকারী প্রয়োগকারী ব্যক্তিকেই দাবিটা উত্থাপন করতে হবে। তাহলে উত্তরটা হবে এই উত্থাপনকারী। এটা সাক্ষ্য আইনের 105 ধারাতে বলছে, যদি কোনো বিষয়ে কেউ কোনো কিছু দাবি করে বা আদালতকে বুঝাইতে চায় যে আমি আত্মরক্ষা প্রয়োগ করেছি, তাহলে এইটা তার উপর দায়িত্ব বর্তায়, অর্থাৎ তাকেই বুঝাইতে হবে, আদালতকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে যে আমি আমার আত্মরক্ষা প্রয়োগকালে তাকে গুলি করেছি। ঠিক আছে? তাহলে 21 নম্বর যে দেখেন যে কিভাবে প্রশ্নগুলোর উত্তর বাদ দিতে হয়। তারপরে দেখা গেল 22 নম্বর বলছে যে মালিকের অনুমতি নিয়ে ক একটা বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। তার মানে প্রথমে এখানে বলছে যে আমি কোনো একটা বাসায় ভাড়া নিলাম, ভাড়া নেওয়ার কিছুদিন পরে আমি ওই বাড়ির মালিক হিসেবে দাবি করলাম। এটা এই আইনগত যে বাধা, এখানে আইনগত বাধাটা কোথায় দেখলেন? বাধাটা হচ্ছে এই, ওই যে জমির মালিক যে সে কিন্তু মামলা করলো, মামলা করলো কি কি বিষয়ে? আদালতের কাছে রায় প্রার্থনা করতেছে যে আদালত আপনি বলেন উনি প্রথমে জমির মালিক ভাড়াইতে ছিল, এখন উনি কিভাবে মালিক হইল? আমি যদি জমি বিক্রি করে থাকি বা বাড়ি বিক্রি করে থাকি বা দোকান বিক্রি করে থাকি, তাহলে তো ওনার কাছে ডকুমেন্ট থাকবে। এই যে এই দেখেন আমার কাছে প্রমাণ আছে যে ওনাকে আমি ঘর ভাড়া দিছিলাম, উনি এখন বলতেছে যে আমি জমির মালিক। এই যে এই ধরনের কথা, এইটাকে বলে এস্টাপল, অর্থাৎ স্বকার্যজনিত বাধা। একই রকম, অর্থাৎ আমি একবার স্বীকার করলাম আর একবার অস্বীকার করলাম। এটা এই যে সাক্ষ্য আইনের 115 ধারায় এই এস্টাপল সম্পর্কে বলা আছে, অর্থাৎ স্বকার্যজনিত বাধা সম্পর্কে বলা আছে। এই এই নীতি অনুযায়ী, অর্থাৎ একজন একবার একটা বিষয় স্বীকার করে নিয়ে যে পরবর্তীতে সেটা অস্বীকার করতে পারবে না। অর্থাৎ তিনি প্রথমেই স্বীকার করছিলেন এই বাড়িটা আমার না, আমি এই বাড়িতে ভাড়া নিচ্ছি, পরবর্তীতে সে মালিকানা দাবি করতেছে, তার মানে এটা সাক্ষ্য আইনের 115 ধারা অনুযায়ী এস্টাপল হয়েছে। ঠিক আছে? এখানে দেখেন যে প্রশ্নগুলো কিভাবে ছিল, প্রশ্নগুলো স্বীকৃতি, অর্থাৎ প্রথমে আমি ভাড়া নিলাম,
পরে আমি মালিকানা দাবি করতেছি, এটার সাথে স্বীকৃতির কোনো বিষয় না। স্বীকৃতি মানে কি আমি স্বীকার করে নিলাম যে ঠিক আছে আমি যেটা বলছি এবং এটা সেটা সত্য এবং সঠিক। তার মানে এখানে স্বীকৃতির কোনো বিষয় না, তার মানে এটা প্রথমেই বাতিল। দ্বিতীয়টা হচ্ছে দাবি ত্যাগ। ভাই আমি ভাড়া প্রথমে ভাড়া নিলাম আর পরবর্তীতে আমি মালিক দাবি করতেছি, এর সাথে তো দাবি ত্যাগের কোনো সম্পর্ক নেই, তার মানে এটা অবাধ। দ্বিতীয়টা আছে মৌন সম্মতি। মৌন সম্মতি কি মানে আমি একজনের কাছে ভাড়া নিয়ে মালিক বলি কি আমার এটা মৌন সম্মতি হয় যে তুমি করো যা ইচ্ছা তাই, আমার কোনো সমস্যা নাই? তার মানে এটা অপর সাইড থেকে দেখা হচ্ছে। এইভাবে দেখলে দেখা গেল একটা উত্তরই থাকে, লজিক্যালি একটা উত্তরই বেঁচে আছে, সেটা হচ্ছে স্বকার্যজনিত বাধা। তার মানে আমি প্রথমে দাবি করলাম আমি ভাড়াটে, পরবর্তীতে আমি মালিক বলে দাবি করতেছি, এইটা দুই ধরনের কথা। আপনারা যখন এমসিকিউ এর উত্তর দেবেন তখন ওই লজিক্যাল ওই সেন্সটা কাজে লাগাবেন যে এখান থেকে আমাকে প্রথমে একটা বাদ দিতে হবে, তারপরে আমাকে আরেকটা বাদ দিতে হবে, তারপরে আরেকটা বাদ দিতে হবে। একসময় দেখবেন যে একটা উত্তরই আপনার কাছে প্রবাবিলিটির দিক থেকে আগায় আছে এবং ওই উত্তরটাই সঠিক। এভাবে যদি আপনারা আনসার করেন তাহলে আপনাদের আশা করি যে আপনারা যে কয়টা প্রশ্নের আনসার করেন না কেন ম্যাক্সিমাম এর উত্তরই সঠিক হবে। আর বার কাউন্সিলিং মনে রাখবেন নেগেটিভ মার্কিং আছে। আপনারা পরীক্ষা দেওয়ার সময় প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, আপনি প্রথমে প্রশ্নটা নিলেন, নেওয়ার পরে নিজেকে একটু শান্ত করবেন যে আমি 50 মার্ক পেতে হবে। মানে প্রথমে প্রশ্নটা পাওয়ার পরেই আল্লাহর নাম নিলেন, আর যদি না নেন সেটা আপনার বিষয়। নেওয়ার পরে আপনি প্রথমে নিজেকে বলবেন যে 50 মার্কে পাস। 100 মার্ক পেয়ে আমি যদি পাস করি আমার 4 আনাও দাম নেই যে ব্যক্তি 51 পেয়ে পাস করেছে তার সাথে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর কোনো ভ্যালু নেই, তার মানেই আমি 100 মার্কের আনসার করব না। তখন আপনি নিজেকে দেখবেন যে আপনি কি হয়ে গেছেন, আপনার ওই টেনশন নেই যে আমার এই ঘন্টার ভিতরে সবগুলো উত্তর দিতে হবে, এটার কোনো প্যারা থাকবে না। কারণ ওই প্রশ্নটা পাওয়ার পরে আপনি জাস্ট প্রশ্নটা দেখে দেখাও লাগবে না, আপনি জাস্ট কল্পনা করেন যে 100 মার্ক দিয়ে আমি যদি 100তে 100ও পাই তাহলে রাষ্ট্রপতি এসে আমাদের একটা পদক দেবে না? আবার আমি যদি 51 পাইও পাস করি তাহলে ওই বার কাউন্সিলের ওই অ্যাটর্নি জেনারেল এসে আমারে বলবে না যে বাবা তুই পাস করছিস, খুব ভালো লাগতেছে, এটাও বলবে না। তার মানে ওই 100 পেয়ে যে পাস করলো আর 51 যে পাস করলো দুইজনের ভ্যালু সমান, কারোর কমও নেই কারোর বেশিও নেই। তো আপনি তাহলে কোন গ্রুপে থাকবেন? আপনি বলেন যে আমি যে সময়টা নষ্ট করতেছি তার জন্য আমি শেষের দিকে অবস্থান করি, আমার অত ভালো করা দরকার নেই, আমি লাস্টে পাস করলে আমি বেঁচে গেলাম। তো তাহলে দেখবেন আপনি ফ্রি হয়ে গেছেন। এবার ফ্রি হইলেন, ফ্রি হওয়ার পরে প্রশ্নটা নিলেন, নেওয়ার পরে আপনি দেখবেন আমি কোন প্রশ্নটার উত্তর পারি। আপনি প্রথমে পুরো প্রশ্নটা পড়ে ফেলবেন। ধরেন আপনি প্রশ্ন পড়তেছেন এইভাবে যে এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা উত্তর আছে অপর পক্ষ কর্তৃক স্বীকৃত হয়, প্রাকৃতিক নিয়ম সিদ্ধ হয়, ঐতিহাসিক সত্য হয়, সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়। তাহলে এইটা কি হবে? আপনি মনে করলেন যে এখানে আমি এই প্রশ্নটা আমার কাছে কমন পড়িনি, আমি পারতেছি না, তাহলে আপনি 3টা চিহ্ন ব্যবহার করা শিখবেন। প্রথমে মনে রাখবেন আমি এই প্রশ্নটা পারি, আমি ওকে করেছি, আমি বৃত্তটা ভরাট করেছি, তাহলে আপনি এক ধরনের দাগ দিয়ে যাবেন, যে ক্রস দিয়ে যাবেন, টিক দিয়ে যাবেন, যেটা আমার হয়ে গেছে। যেটা আপনি অপেক্ষাকৃত কম পারেন তাহলে ওইটাকে আপনি গোল দেবেন, অর্থাৎ প্রশ্নটাকে গোল দেবেন যে আমি পরবর্তীতে এসে আমি এটা ভাববো। আর যেটা আপনি পারেনই না, যে প্রশ্ন আমি জীবনে কোনোদিনও দেখিনি বার কাউন্সিলে এই ধরনের কোশ্চেন আসে, তার মানে এমন একটা কোশ্চেন আপনাকে দিয়েছে আপনার কাছে মনে হইলো যে আমি বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন কিন্তু জিজ্ঞাসা করতেছে যে ওই অ্যালবার্ট আইনস্টাইন কে ছিলেন, তো এর সাথে বার কাউন্সিলের কোনো সম্পর্ক নেই, কারণ অ্যালবার্ট আইনস্টাইন কেরা এটা তো আর বার কাউন্সিলের প্রশ্ন না। এই ধরনের উদ্ভট একটা প্রশ্ন আইছে, তাহলে আপনি ওটাকে কি করবেন, আপনি একটু ক্রস দিয়ে রাখবেন, কারণ আপনার যদি সময় বেঁচে থাকে আমি ওই প্রশ্নের উপরে ফোকাস করব। আপনি এভাবে পুরো 100টা জায়গায় যান, জায়গায় যাওয়ার পরে আপনি দেখলেন যে আমার তো 50 হয়ে গেছে এবং আমি খুব ভালো, এরপরে আপনার ওই যে গোল দিয়ে রাখছিলেন মানে যেগুলো প্রবাবিলিটির বেসিস করে আপনি উত্তর দেবেন, এখন ওই প্রশ্নগুলো পড়ে যাবেন, ওইগুলো আপনি ফিনিশ করে ফেলছেন, তারপরে আপনি ওই যে ক্রস দেওয়া প্রশ্নগুলো পড়বেন। কেন? কারণ ওই ক্রস নিয়ে এখন আপনার ভাবার সময়। আপনার যদি মন চাই যে আমি তো পারতেছি, আমার ভালোও লাগতেছে, তাহলে আমি এবার ক্রসের গুলোর আনসার দিতে থাকি। এটাই হচ্ছে বার কাউন্সিলিং কোশ্চেনের বেস্ট করার একটা সঠিক ওয়ে। নাইলে আপনি যদি একের পর এক পড়াটা মানে যেটা মনে হয় আপনি পারেন সেটাও করে যাচ্ছেন, যেটা মনে হয় আপনি পারেন না সেটাও করে যাচ্ছেন, তাহলে আপনার হজবজর শুরু হয়ে যাবে।
আপনি প্রথমে কি করবেন, আপনি প্রথমে প্রত্যেকটা প্রশ্ন আপনি একবারে পড়ে যাবেন, পড়ে যাওয়ার পরে আমার এটার উত্তর জানি, তাহলে আপনি ভরাট করে ফেলবেন। এটার উত্তর জানি না, অপেক্ষাকৃত কম মনে হচ্ছে, তাহলে আপনি এটা গোল দিয়ে রাখেন, আপনি আপনার মানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করেন। তারপর আপনার কাছে যেটা মনে হয় যে আইনস্টাইনের কোন বইতে প্রশ্ন দিয়েছে, এটা তো আসাই দরকার ছিল না, এর মধ্যে দিয়ে দিয়েছে, আপনি সেটাতে গোল দিয়ে রাখেন বা ক্রস দিয়ে রাখেন, আপনি এটাকে থার্ড টাইম চেষ্টা করবেন। ঠিক এইভাবে আপনারা অ্যান্সার করবেন। আচ্ছা, প্রশ্নতে তাহলে এখানে কি আসলো, এখানে প্রশ্ন আসলো এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণ করার দরকার হবে না যদিও তা, অর্থাৎ আদালত ওই প্রমাণ করবে না কোনটা। ধরেন আমার কাছে একজনের কাছে 100টা টাকা আমার কেউ পাই, আদালতে উপস্থাপন হইল, এই টাকা পাওয়া পাওনা নিয়ে আমি আদালতের সামনে যেয়ে বললাম যে হ্যাঁ আমি আমজাদ ভাইয়ের কাছে 100 টাকা হাওলাত নিছি, তাহলে কি আদালতে এটা প্রমাণ করার দরকার হয়? দরকার হবে না। কেন দরকার হবে না? কারণ এক পক্ষ দাবি করতেছে, অর্থাৎ আমজাদ ভাই আমার আদালতের কাছে মামলা দিয়েছে, ফরিদ আমার কাছে 100টা টাকা নেছে, ওই টাকা আমাকে ফেরত দেন। কারণ আদালত আমাকে ডেকে ডাকলো, আমি বললাম যে হ্যাঁ আমজাদ ভাই আমার কাছে 100টা টাকা পাবে। এখন কি আর সাক্ষী প্রমাণের দরকার আছে? আদালত কি আমার কাছ থেকে আর স্বীকার ইসের দরকার আছে? নাই। কেন? কারণ সাক্ষ্য প্রমাণের এখন আর দরকার নেই, কারণ অপর পক্ষ দ্বারা স্বীকৃত। উত্তর হচ্ছে অপর পক্ষ দ্বারা স্বীকৃত। এটা কোনো আমার কাছে টাকা পাওয়ার জন্য মামলা করছে, এটা কোনো ঐতিহাসিক সত্যও না, মানে টাকা ধারও নিতে পারি নাও নিতে পারি। আবার এটা সাক্ষ্য দ্বারা প্রমাণ করারও দরকার নেই, কারণ আমি তো বলেই দিছি যে হ্যাঁ আমার কাছে টাকা পাই, আদালত আপনি আমার 6 মাস সময় দেন, আমি কিস্তিতে করে আমজাদ ভাইয়ের টাকাটা দিয়ে দিই। এটা সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন আসে না, এটা প্রাকৃতিক নিয়ম সিদ্ধই না যে একজন মামলা পুলিশ সাথে সাথে স্বীকার করে নিতে হবে। তার মানে এখানে অ্যান্সারে কি আসে, এখানে দেখেন অপর পক্ষ কর্তৃক স্বীকৃত, আপনারা জাস্ট অ্যান্সার গুলো লজিক্যালি চিন্তা করবেন, তাহলে দেখবেন যে সেটা পারবেন। আচ্ছা, এরপরে 24 নম্বরে আছে আদালতে মামলা করার একটি পক্ষ নিজেকে সাক্ষীর কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে। অর্থাৎ বলছে আদালতে কোন এক পক্ষ যারা সাক্ষী হয়, আমরা জানি যে সাক্ষী সাধারণত দুইটা পক্ষ থাকে, মানে ওই একটা আসামি পক্ষের সাক্ষী আর একটা হচ্ছে ওই যে বাদী পক্ষের সাক্ষী। তারপরেও যে সাক্ষী হিসেবে উপস্থাপন হয়, অর্থাৎ যাকে বাদী পক্ষরা নিয়ে গেছে, যেখানে বলছে যে আদালত মামলার একটা পক্ষ নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে কিনা, অর্থাৎ আমি বাদী পক্ষ, আমি একটা সাক্ষী নিয়ে গেছি, এই সাক্ষী নিয়ে গিয়ে আমি কি তাকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারি কিনা। এখন এখানে দেওয়া আছে যে কোনো বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়, তর্কিত বিষয়ে ইঙ্গিত প্রশ্ন করা যায়, স্বীকৃত বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়, বিশেষজ্ঞের মতামতের বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়। হ্যাঁ, এই 4টা বিষয়ে বলা আছে, আপনারা একটা অ্যানসার দেন, তারপরে আমি আপনাদেরকে এটা শেখাচ্ছি। আচ্ছা বলেন তো মান্নান ভাই, এটা উত্তর কোনটা হবে? ইঙ্গিতপূর্ণ বিষয়ে যে প্রশ্ন, এই লিডিং কোশ্চেন, যেটা ইংরেজিতে বলে লিডিং কোশ্চেন, এই লিডিং কোশ্চেন কখন করতে পারে, কোন বিষয়ে করতে পারে? লিডিং কোশ্চেন কি যে কোনো বিষয়ে করা যায়, নাকি তর্কিত বিষয়ে করে, না বিশেষজ্ঞের মতামতের বিষয়ে করে, না স্বীকৃত বিষয়ে করে? বলেন লিডিং কোশ্চেন কখন এবং কেন করে? ওই যে মতামতের জন্য, যেটা বিশেষজ্ঞের মতামতের জন্য লিডিং কোশ্চেন করে। আর ওকে, আচ্ছা মোস্তাফিজ ভাই আপনি বলেন তো লিডিং কোশ্চেন কেন করে? আচ্ছা আমজাদ ভাই আপনি কি জানেন লিডিং কোশ্চেন কেন করে, আর লিডিং কোশ্চেনটা কি? ভাই আরেকবার বলেন, বুঝতে পারিনি। বললাম যে এখানে আমাদের প্রশ্ন আছে, মামলার একটা পক্ষ সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে, লিডিং কোশ্চেন করতে পারে, অর্থাৎ মামলার কোন পক্ষ লিডিং কোশ্চেন কোন বিষয়ে করতে পারে, যে কোনো বিষয়ে লিডিং কোশ্চেন করতে পারে, না তর্কিত বিষয়ে লিডিং কোশ্চেন করে, না স্বীকৃত বিষয়ে লিডিং কোশ্চেন করে, না বিশেষজ্ঞ মতামতের বিষয়ে লিডিং কোশ্চেন করে? বিশেষজ্ঞ মতামতের বিষয়ে লিডিং কোশ্চেন করে। বিশেষজ্ঞের মতামতের বিষয়ে লিডিং কোশ্চেন করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে আপনাদের লিডিং কোশ্চেন সম্পর্কে ধারণা নেই। আচ্ছা আমরা পড়ি, সাক্ষ্য আইনের 141 ধারাতে লিডিং কোশ্চেন সম্পর্কে বলা আছে। মান্নান ভাই যখন আপনি কথা না বলবেন তখন আপনি স্পিকার বন্ধ রাখবেন। তাহলে
সাক্ষ্য আইনের 141 ধারাতে বলছে যে লিডিং কোশ্চেন সম্পর্কে বলা আছে। লিডিং কোশ্চেনটা কি? লিডিং কোশ্চেন হচ্ছে যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। যেমন আমি মান্নান ভাইকে জিজ্ঞাসা করলাম, মান্নান বললাম যে আব্দুল মান্নান, আপনার নাম কি আব্দুল মান্নান? আপনি তখন বললেন হ্যাঁ, হ্যাঁ আমার নাম আব্দুল মান্নান। ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে আজকে সকালে কোর্টে আসছেন, আপনি কি সকালে ভাত খেয়ে আসছেন? আপনি বললেন হ্যাঁ আমি ভাত খেয়ে আসছি। অথবা বললেন না আমি ভাত খেয়ে আসিনি, আমি রুটি খেয়ে আসছি। তার মানে কি আমি প্রশ্ন যে করতেছি এই প্রশ্নের ভিতরে উত্তরটা আপনার আছে। অথবা আপনি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কি ফরিদপুর? আপনি বললেন হ্যাঁ আমার বাড়ি ফরিদপুর। তার মানে এটাকে বলে লিডিং কোশ্চেন। তাহলে লিডিং কোশ্চেনটা কেন করা হয়? লিডিং কোশ্চেন করা হয় যেমন অনেক সময় আদালতে জিজ্ঞাসা করে যে আপনি আগে কি চুরি করতেন এখন কি করেন? লিডিং কোশ্চেনটা কেন করে? লিডিং কোশ্চেনটা করে হচ্ছে স্বীকৃত বিষয়ে, অর্থাৎ আপনি কোন একটা বিষয়ে আগে স্বীকার করে গেছেন, এখন ওই বিষয়টাকে ওই যে আসামি পক্ষের উকিল তখন এই বিষয়ে আপনি প্রথমে ঘটনার বর্ণনা দিয়ে গেলেন, এরকম এরকম আসামি এইভাবে মারা ধরা এটা ওটা করে গেছে আপনারে বলল। আসামি পক্ষের উকিল যে এইবার আপনাকে আবার জেরা করে, জেরার সময় বললে যে আপনি কি আব্দুল মান্নান? আপনি তখন বললেন হ্যাঁ আমি আব্দুল মান্নান। আপনি কি তখন আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি আসামিকে দেখছেন খুন করতে? আপনি তখন বললেন হ্যাঁ আমি আসামিকে দেখছি। আপনাকে জিজ্ঞাসা করলো খুনের সময় কি আপনি ওখানে উপস্থিত ছিলেন? আপনি বললেন না। কেন এই লিডিং কোশ্চেনটা করে? লিডিং কোশ্চেন করে অর্থাৎ যে বিষয়গুলো, হ্যাঁ যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এইটার সত্যতা বিনষ্ট করা। সত্যতা বিনষ্ট করা মানে কি? ধরেন আপনি আসামি পক্ষ আপনারে ডেকে নিয়ে আইছে, আপনি তো সবসময় আসামি পক্ষের হয়ে কথা বলবেন। আপনি কি এই জায়গায় বাদী পক্ষে আপনাকে ডেকে নিয়ে আইছে, আপনি কি এই জায়গায় আসামি পক্ষের হয়ে কথা বলবেন? তার মানে বাদী পক্ষরা আপনার বাড়িতে শিকাই বুকাই নিয়ে আইছে যে ভাই যাইয়ে বলবি যে আসামিরে দেখছি আমি মাপতি, এটা করতি ওইটা করতি, আপনারা একেবারে টুটস্থ করাই নিয়ে চলে আইছে। এখন আসামি পক্ষের বাদী পক্ষের উকিলে আপনার কাছে জিজ্ঞাসা করলো, আপনি পুরো একেবারে মুখস্থ করে A to Z বর্ণনা করে দিলেন, আপনার সাক্ষ্য হয়ে গেল। জেরাকারী অর্থাৎ এই যে তখন আসামি পক্ষের উকিল আপনাকে তখন লিডিং কোশ্চেন করে। লিডিং কোশ্চেন কেন? কারণ আপনি আগে যা বলছেন এখন যেটা বলছেন এটা এক কিনা। ওনার এই লিডিং কোশ্চেনের মাধ্যমে তর্কিত বিষয় এই যে মানে যে এটার তর্কিত এটার বলে হচ্ছে ওই সত্যতা, সাক্ষী যে দিবেন ওই সাক্ষ্যের সত্যতা বিনষ্ট করে দেবে। বিনষ্ট করে আদালতের কাছে প্রমাণ করবে যে আদালত দেখেন এই সাক্ষ্য এই আব্দুল মান্নান যে সাক্ষী দিচ্ছে এ তো একটা টাকা খাইয়ে সাক্ষী দিচ্ছে বাদীর পক্ষে, এ তো আসামির সাথে শত্রুতা করে এই সাক্ষী দিচ্ছে, ওর কথার তো কোনো মূল্য নেই। দেখেন আগে ও কি বলে গেছে এখন কি বলতেছে দেখেন। তার মানে কি এখানে এই বিশেষজ্ঞের মতামতের বিষয় আর এই যে লিডিং কোশ্চেন করে না, কারণ বিশেষজ্ঞ তো একটা মতামত দিয়েই গেছে, এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে অথবা এই যে লিডিং কোশ্চেন মানে প্রশ্নের উত্তর থাকতে হবে। তার মানে বিশেষজ্ঞরা তো আর এটা বলবে না যে আপনি কি জানেন অ্যাসিড খাইলে মরে কি মরে না। তার মানে এরপরে বলছে তর্কিত বিষয়। তর্কিত বিষয় মানে কি? যে বিষয় তর্কিত বিষয় মানে আপনারা তো বোঝেন যে বিষয় নিয়ে মামলার করা হয়েছে ওই বিষয় নিয়ে আর লিডিং কোশ্চেন কি করবে? আর যে কোনো বিষয়ে তো লিডিং কোশ্চেন হয় না। কেন লিডিং কোশ্চেন হয় না? কারণ লিডিং কোশ্চেনের অর্থই হলো আপনার ভিতরে তার প্রশ্নের উত্তর থাকতে হবে। আমাকে জিজ্ঞাসা করলো যে জনাব ফরিদ আপনি কি খুলনা জেলায় বাড়ি? আমি বললাম হ্যাঁ খুলনা জেলায় বাড়ি। তার মানে প্রশ্নের ভিতরে উত্তর আছে। কিন্তু আমার যদি বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের চৈত্র গোষ্ঠীর একটা রচনা বলেন তো, এটা তো লিডিং কোশ্চেন হলো না। কেননা আমি তো বর্ণনা করতেছি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈত্র গোষ্ঠী নিয়ে একটা বর্ণনা করলাম, তাহলে এটা তো বর্ণনামূলক প্রশ্ন হইলো, এটা লিডিং কোশ্চেন হলো না। তার মানে এখানে যে প্রশ্নটা আসছে যে লিডিং কোশ্চেন কোন বিষয়ে করা যায়? লিডিং কোশ্চেন করতে হয় স্বীকৃত বিষয়ে। কেন? সাক্ষী যে সাক্ষ্য দিতে ওই সাক্ষ্যের সত্যতা বিনষ্ট করে দিতে, ওই সত্যতা নষ্ট করে দিতে, সাক্ষীর ভুয়া প্রমাণ করতে, সাক্ষীর চরিত্র নষ্ট করতে, সাক্ষী যাতে গ্রহণযোগ্য না হয় এই কারণে লিডিং কোশ্চেনটা করা হয়। তাহলে লিডিং কোশ্চেন কখন করে? আমরা এবার লিডিং কোশ্চেনের এই ক্রমগুলো জানবো। প্রথমে বাদী পক্ষ যে সাক্ষীরা হাজির করে এই সাক্ষীটারে বলে জবানবন্দি।
এই জবানবন্দি দিয়ে যাওয়ার পরে আসামি পক্ষ ওই সে সাক্ষীর যে কোশ্চেন গুলো করে এইটারে বলে জেরা। এখন এরপরে এই জেরা করার পরে আসামি ওই যে আসামি পক্ষ ওই সাক্ষীরে জেরা করার পরে আসামি তো তাল গোল পাকায় ফেলাইছে, এইটা বলতে যে ওইটা বলে ফেলাইছে। প্রথমে বলছিল যে আমার নাম খলিল, জেরার করার সময় বলছে যে না আমার নাম রহিম, তার মানে সে উল্টো পাল্টা করে ফেলাইছে। বাদী পক্ষের উকিল আবার ওই মানে সাক্ষীরে ডাকে কাঠগড়ায় ডাকে, তখন তাকে পুনর্জবানবন্দি নেয়। হ্যাঁ, পুনর্জবানবন্দি নেয়। এই পুনর্জবানবন্দি মানে কি, অর্থাৎ ওই যে প্রথমে যে জিনিসটা বলছিল ওই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে চায় আবার। তখন ওনারে ওই বাদী পক্ষের উকিলরা বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত এটা ওটা করে বলে যে না 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 আপনি খলিল, আপনি খলিল, এখন রহিম বললি তো হবে না। এইটা আপনি ওইভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আইন আপনার কাছে ইজি হয়ে গেছে। তাহলে প্রথমে আসবে জবানবন্দি, তারপরে জেরা, তারপরে পুনর্জবানবন্দি। পুনর্জবানবন্দির অর্থ কি? পুনর্জবানবন্দির অর্থ হলো আপনি প্রথমে যে বক্তব্যটা দিচ্ছেন, অর্থাৎ আপনি জবানবন্দি হিসেবে যেটা দিলেন ওইটারে প্রতিষ্ঠা করেন পুনর্বার। কারণ এই আসামি পক্ষের উকিল এসে আপনার মাথা পুরো আওলা ঝাওলা করে ফেলাইছে লিডিং কোশ্চেন করে, উল্টো পাল্টা প্রশ্ন করে আপনার আপনার নামই রহিম আপনার ভুলাই গেছে, এমন এমন প্রশ্ন করছে আপনি তখন নিজেই ভুলে গেছেন আমার নাম রহিম না করিম, আমি নিজেও তো জানিনি। মানান ভাই এখন কি বুঝছেন আপনি? কি মানে এরা রিপিট কোশ্চেন ভাই, তাই না? লিডিং কোশ্চেন মানে রিপিট, ওইটারই পুনরাবৃত্তি এমন কিছু। না 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 না, রিডিং কোশ্চেন মানে রিপিট কোশ্চেন কেন? মানে ওর মধ্যে ওটা আছে, মানে ওর ভিতরে যেটা থাকে, মানে এই যে আপনি যেটা বোঝালেন যে আপনার বাড়ি কি মেহেরপুর ডিস্ট্রিক্ট, জি আমার বাড়ি মেহেরপুর, মানে ওই কোশ্চেনের মধ্যেই আনসার থাকে, এটাই। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে আনসার থাকে, লিডিং কোশ্চেন হচ্ছে কোশ্চেনের মধ্যে আনসার থাকে, ঠিক আছে। আর বর্ণনামূলক কোশ্চেন যেটা আপনারা বলেন ওইটাকে বলে জবানবন্দি। তার মানে আপনি প্রথমে আসি অপরাধের বিবরণ আসামির একেবারে পুরো করে দেবেন যে আসামির যে অপরাধ করেছে তাতে একেবারে মার্ডার ছাড়া আর কিছু করিনি সে, অর্থাৎ এই যে জবানবন্দি। ভূমিমূলক যেটা প্রশ্ন সেটা হচ্ছে জবানবন্দি, আর জেরাটা হচ্ছে সংক্ষিপ্ত হয়, কারণ আপনি যেটাকে বলছেন ওই আসামি পক্ষের উকিলরা আপনাকে ক্রস এক্সামিন করে আর কি, এদিক ওদিক এটা ওটা বলে এই যে জেরা করে করে। আর পুনর্জবানবন্দি হচ্ছে আপনি প্রথমে জবানবন্দি যেটাকে দিয়েছিলেন ওইটাকে আপনাকে প্রতিষ্ঠা করা। তার মানে হয়েছে জেরা করার সময় আপনি কোনো কিছু উল্টাপাল্টা করে ফেলাইছেন বা এমন কোনো কিছু বলে ফেলছেন সেটা আপনি প্রথমে বলছিলেন না, এখন ওইটারে পুনঃ প্রতিষ্ঠা করবেন। মানে পুনঃ প্রতিষ্ঠা করা মানে ওইটারে আপনি শক্ত করবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে যে সাক্ষ্য গ্রহণের তিনটা ক্রম, প্রথমে জবানবন্দি, পরে জেরা, তারপর হচ্ছে পুনর্জবানবন্দি। এখানে বলছে লিডিং কোশ্চেনের কথা, লিডিং কোশ্চেন মানে ইঙ্গিতবাহী কোশ্চেন, এটা এই যে 141 ধারাতে বলা আছে, ঠিক আছে। আর 142 ধারাতে বলা আছে, আমি জাস্ট একটু বলে যাচ্ছি যাতে এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনারা না ভালো পারেন আর কি। 142 ধারাতে বলছে বিরুদ্ধ পক্ষ আপত্তি করেন এবং জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দিতে অনুমতি ব্যতীত লিডিং কোশ্চেন করা যাবে না। সাধারণত লিডিং কোশ্চেন ওই জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে করা যায় না। কেন করা যায় না? কারণ জবানবন্দি মানে কি, আপনি এসে বর্ণনা দেবেন, ভূমিকা দেবেন একটা অপরাধের বা আসামির সম্পর্কে বা আপনি বাদী সম্পর্কে একটা ভূমিকা দেবেন। ওই জায়গায় যদি আপনারা জিজ্ঞাসা করে, এই জবানবন্দিতে এসে যদি জিজ্ঞাসা করে আপনি কি আমিন, আপনি তো বলেন হ্যাঁ আমি আমিন, তাহলে এই জায়গায় ভূমিকা কি হইলো? এখানে তো ভূমিকা কোনো কিছু হইলো না, তাহলে এটা তার জবানবন্দি হইলো না বা হইলো না। এই কারণেই জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যায় না, তবে আদালত অনুমতি দিলে তখন সেটাকে জবানবন্দিতে ওই এবং পুনর্জবানবন্দিতে এই লিডিং কোশ্চেন করা যায়, নরমালি করা যায় না, এটা আপনার মনে রাখবেন। আচ্ছা আমরা তারপরে যাই। কোন এক পক্ষ নিজেকে সাক্ষী একবার পরীক্ষা করার পর কোন কারণে পুনর্পরীক্ষা বা রি এক্সামিন করতে পারে। কেন? এই প্রশ্নটা অলরেডি আপনারা পারবেন, কারণ পূর্বের বক্তব্য স্পষ্ট করার জন্য, অর্থাৎ আগে যে বক্তব্য দিয়েছিল ওই বক্তব্যটাকে স্পষ্ট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ওই বক্তব্যটাকে বোল্ড করার জন্য রি এক্সামিন করা হয় বা পুনর্জবানবন্দি গ্রহণ করা হয়। এটা সম্পর্কে 137 এবং 38 বলা আছে, ঠিক আছে। আচ্ছা, সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য কি? ওই যে লিডিং কোশ্চেন আগেই বলছি যে সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য কি, অর্থাৎ জেরা করার উদ্দেশ্য হচ্ছে সাক্ষীর সত্যতা নষ্ট করা, হ্যাঁ, বা তর্কিত বিষয়ে সত্যতা উদ্ঘাটন করা, তর্কিত বিষয়ে সত্যতা উদ্ঘাটন করা।
উদ্ঘাটন করা, অর্থাৎ সত্যতা উদ্ঘাটন করা, যে ও মিথ্যা কথা বলতেছে নাকি বানাই বানাই বাড়িতে যা শিখে আইছে তাই বলতেছে, এই কারণেই এই জেরা করার উদ্দেশ্য। ঠিক আছে, দোবারা দোষ। এরপরে ফরিদ ভাই, ফরিদ ভাই, হ্যাঁ, এই যে আপনি বললেন তাহলে ইঙ্গিতবাহী কোশ্চেনটা কখন করবে? যে জেরার সময় করবে না আবার কোনো ইয়ের সময় করবে না, তাহলে ইঙ্গিতবাহী কোশ্চেনটা করবে কখন? আচ্ছা, ওই যে জেরা করার সময় করবে। আপনি তো বললেন যে জেরার সময় করতে পারবে না। না না, আমি বলছি যে লিডিং কোশ্চেনটা করতে পারবে না জবানবন্দি এবং পুনঃ জবানবন্দিতে। তাহলে তাহলে করবে কখন? জেরা করার সময়। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। প্রথমে যে পক্ষ সাক্ষী হাজির করে ওই সাক্ষী যে বক্তব্য দেয় এইটারে বলে জবানবন্দি। তারপরে ওই আসামি পক্ষের মানে বাদী পক্ষের উকিল প্রথমে ডাকে, সাক্ষীরে ডাকে যে মিস্টার ফরিদ আপনি কাঠগড়ায় সাক্ষী দেওয়ার জন্য আসেন। তখন ওরে বলে যে যা বলবো সত্য ছাড়া মিথ্যা বলবো না, পুরো একেবারে বানাইছে না এই গীতা মিতা শপথ করে বলে যে আমি একেবারে ফেরেশতা, আমি সত্যি কথা বলে যাচ্ছি। তখন ওই আসামি পক্ষ ওই সরি বাদী পক্ষ এই সাক্ষীরে বলে যে মিস্টার ফরিদ আপনি বলেন এই যে আমজাদ সাহেব যে ওই এই লোককে মার্ডার করেছে এই বিষয়ে আপনি কি জানেন, আপনি কি দেখেছেন আপনি বলেন। তখন আমি মনে করেন বাড়িতে মুখস্থ করে যা গেছে আমি একেবারে গরুর রচনা ভুলে গেলাম, ওই জায়গা জবানবন্দিতে আমি গরুর রচনা ভুলে গেলাম যে আমজাদ ভাই এরকম এরকম আমি পুরো কিছু ভুলে গেলাম। আমার এবার আমার এবারই বললো আমার পাঠ শেষ। আমি তখন আদালতে বললাম যে ইওর অনার আপনি দেখেন যে আমজাদ সাহেব সাক্ষী ওই ফরিদ সাহেব সাক্ষী দিচ্ছে আমজাদ সাহেবের মারার, আমি চাই আমজাদ সাহেবরে ওই মানে ওই করেন ওনারে কঠিন আকারে সাজা দিয়ে দেন। তখন এই যে আমজাদ ভাইয়ের উকিল এবার দাঁড়াই যাবে যে ইওর অনার আমার একটা প্রশ্ন আছে, আমার এই সাক্ষীরে আমি কিছু করব। এই যেটা সাক্ষীরে ইনি যে প্রশ্ন করতেছে আমজাদ ভাইয়ের উকিল, এটা হচ্ছে জেরা। এই জেরা করার সময় তখন ওই উকিল সাক্ষীরে জিজ্ঞাসা করে যে আপনি কি মার্ডার করার সময় উপস্থিত ছিলেন ওই জায়গা? তখন উনি বলে না 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 আমি উপস্থিত ছিলাম না। তখন ওই যে আসামি পক্ষের উকিল বলে তাহলে আপনি যে জবান ওই প্রথমে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে আপনি মার্ডার নিজ চোখে দেখছেন, তো আপনি উপস্থিত না থেকে নিজ চোখে কিভাবে দেখলেন? তখন ওই যে জেরা করার সময় মনে করেন যে ওই আসামি পক্ষের উকিল দেখাইলো যে সাক্ষী একটা বাটপার সাক্ষী, একটু উল্টা পাল্টা বলে। তখন কি করে, তখন মনে করেন যে সাক্ষী এবার আসামি পক্ষের সাক্ষী জজ সাহেব বললো যে জজ সাহেব দেখেনি একটা বাটপার সাক্ষী, আমার আর কোনো প্রশ্ন করার নেই, এইটা আউট সাক্ষী। তখন আবার ওই বাদী পক্ষের সাক্ষী উকিল আবার উঠে দাঁড়ায়, মনে করেন যে সিনেমার যে কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। তখন ওই বাদী পক্ষের উকিল আবার উঠে দাঁড়ায়, আমার তখন বলতেছে ফরিদ আপনি কিছুক্ষণ আগেও তো বললেন যে আপনি আমজাদকে দেখছেন যে ওনারে খুন করতে। তখন আবার বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো। ও তখন বলে যে আপনি যে তাহলে যে আমরা তাহলে বললাম যে তাহলে জেরার সময় আপনি এই ধরনের কথাবার্তা বললেন কেন? তখন বলে না 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 আমি তো ওই উকিলের দেহে ভয় পাইছি, আমি এই করছি তা করছি। তার মানে ওই প্রথম বক্তব্যটা আবার সত্য প্রতিষ্ঠিত করার জন্য পুনর্জবানবন্দি নেয়। তাহলে প্রথমে বাদী পক্ষ যে সাক্ষীটা নিল এইটা এই ওর কাছে যে জিজ্ঞাসা করলো এটা জবানবন্দি, আসামি পক্ষ যেটা নিল সেটাকে বলে জেরা। আর পুনর্জবানবন্দি হচ্ছে ওই যে পরে আবার যে পক্ষটাকে নিয়ে আসে সেই পক্ষ আবার যখন সাক্ষী নিল সেটারে বলে পুনর্জবানবন্দি। এখন এই লিডিং কোশ্চেনের যে বিষয়টা, লিডিং কোশ্চেনের বিষয়টা হচ্ছে মাঝখানে আসে। তাহলে মাঝখানে সাক্ষী নেই কিনা? আসামি পক্ষ, উকিল। আশিক ভাই এবার কি আপনি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ভাই। এই কারণে জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়, অন্য কোনো সময় করা যায় না। কিন্তু কখনো কখনো জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যায়, তখন যদি ওই বাদী পক্ষ ওই আসামি পক্ষের উকিল আপত্তি না জানায় এবং আদালতের কাছ থেকে অনুমতি নিতে হয়, আদালতকে বলতে হয় যে মহামান্য আদালত আমি এই পুনর্জবানবন্দির সময় মানে লাস্টের দিকে আমি এই সাক্ষীকে আমি কিছু লিডিং কোশ্চেন করতে চাই বা আমি এই ধরনের কিছু কোশ্চেন করতে চাই। তখন আদালত বলে যে ঠিক আছে আপনি লিডিং কোশ্চেন করেন।
কারণ লিডিং কোশ্চেনটা হচ্ছে প্যাসগোজের কোশ্চেন, একটু টেকনিক্যাল কোশ্চেন, বুঝছেন? এই কারণে লিডিং কোশ্চেন ওই যে মাঝখানে রুলেই করে, সাধারণত এগুলো করে না। তারপরে যদি প্রয়োজন হয় তখন লিডিং কোশ্চেন করতে পারে, যখন ওই যে আসামি ওই সাক্ষী ভরকে যায়, হ্যাঁ, তখন যাতে ওই মনে পড়তেছে না তখন ওই লিডিং কোশ্চেন করে ওই বাদী পক্ষরা লিডিং কোশ্চেন করে করে ওরে তখন মনে করাই দিতে চাই। আচ্ছা যাই হোক, এরপরে আমরা প্রশ্নে আসি। আপনারা প্রশ্ন করবেন, কেন প্রশ্ন না করলে আপনারা ক্লিয়ার হবেন না। আর একটা বিষয় ক্লিয়ার হইলে সেই বিষয়ে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পারবেন। আচ্ছা, দোবারা দোষ, রেজ জুডিকাটা বিষয় দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলা আছে এটা আপনারা সবাই জানেন। দোবারা দোষ বা রেজ জুডিকাটা দেওয়ানি কার্যবিধির 11 ধারাতে বলা আছে। এই দোবারা দোষ বা রেজ জুডিকাটা মানেই হলো আদালত কোন একটা বিষয় নিয়ে একবার সিদ্ধান্ত নিলে পুনরায় ওই বিষয়ে আর মামলা চলতে পারে না। অর্থাৎ আদালত একবার একটা সিদ্ধান্ত নিয়ে গেছে, ওই মামলায় আপনি পুনরায় ওই বিষয় নিয়ে আর একটা মামলা করা চলবে না। আপনি এটা করতে পারেন, মানে বলবেন যে তাহলে কি বলে একজনের বিষয়ে তো কত কত মামলা হয়। হ্যাঁ, আপনি মামলায় মনে করেন আদালত সিদ্ধান্ত দিছে যে কোন একটা মামলায় যে আমি ধরেন আমজাদ ভাইয়ের জমি দখল করে নিছি এবং আমজাদ ভাই আদালতে মামলা করছিল, আদালতে আমজাদ ভাইয়ের এই মামলা এইটা খারিজ করে দিছে। অর্থাৎ আদালত প্রমাণ করলো যে জমিটা আমারই ছিল, আমজাদ ভাই একটা আমাকে ভুয়া মামলা দিছিল। তখন আমজাদ ভাইয়ের কাছে যদি মনে হয় যে না এই মামলাটা ফরিদের পক্ষে আছে, কোর্ট ঘুষ দালালি মালালি করে দিছে, তখন সে ইচ্ছে করলে আপিল করতে পারবে, রিভিশন করতে পারবে, কিন্তু ওই একই বিষয়ে আর একটা আদালতে যে মামলা করতে পারবে না। কেন? কারণ এই মামলা তো একবার ফায়সালা হয়ে গেছে, আবার কি করবে, নতুন করে মামলা করা যাবে না। উনার যদি মনে হয় যে না আমি সিদ্ধান্ত পাইনি, আমার সিদ্ধান্ত এ হয়েছে তা হয়েছে, তাহলে উনি আপিল করতে পারবে, রিভিউ করতে পারবে, রিভিশন করতে পারবে, কিন্তু নতুন করে আর মামলা করতে পারবে না। এটাই বলছে যে রেজ জুডিকাটাটা কি। রেজ জুডিকাটা হচ্ছে একবার আদালত সিদ্ধান্ত দিয়ে ফেলাইছে, আপনার আদালতের এই সিদ্ধান্ত মানেন না, আপনি আপিল রিভিউ রিভিশন করেন, কিন্তু আপনি নতুন করে আর মামলা করতে পারবেন না এই একই বিষয় নিয়ে। ঠিক আছে? 28 বলছে যে কোন এক জেলার আদালতে বিচারাধীন দিওয়ানি মামলা রেজ জুডিকাটা কি বোঝালো যে একই মামলা একটা নিষ্পত্তি হয়ে গেলে দ্বিতীয়বার আর মামলাটা করা যাবে না। হ্যাঁ, করা যাবে না, ওই একই বিষয় নিয়ে দ্বিতীয়বার আর মামলা করা যাবে না। কিন্তু বুঝতে পারছি, দোবারা দোষ না, এটা আছে 11 ধারায়। 11 ধারায় দিওয়ানি কার্যবিধির 11 ধারায়, মানে সহজভাবে মনে রাখবেন। মনে করেন ঢাকার গুলশানে আপনার একটা দোকান আছে, তো ওই দোকানটা আপনি একটা ফলস মামলা দিলেন যে 11 নম্বর দোকানটা ফরিদ আমার কাছে দখল করে নিয়েছে। আদালত মামলা দিল যে না আব্দুল মান্নান সাহেব এই দোকানটা আপনার না, এই দোকানটা হচ্ছে ফরিদের। তাহলে আপনি এই হেরে গেলে, মামলায় হেরে গেলে বাবা গেলে আপনি আপিল রিভিউ রিভিশন করতে পারবেন, কিন্তু আপনি ওই আরেকটা আদালতে যাই এই মামলা করতে পারবেন না যে ওই ফরিদ আমার কাছে এই 11 নম্বর এই দোকানটা ছিনাই নিয়েছে। কেন? কারণ এই বিষয়ে তো আদালত মামলা রায় একবার দিয়েই দিয়েছে। তবে এই বিষয়ে আপনি আরো যদি চান যে আমি মামলা আরো করতেই থাকবো, তখন আপনি ক্ষতিপূরণের মামলা দেবেন, তখন আপনি অন্য হ্যারাসমেন্টের মামলা দেবেন, তখন আপনি মানহানির মামলা দেবেন, তখন আপনি আরো দুনিয়ার যত মামলা আছে দিতে থাকবেন, কিন্তু এই 11 নম্বর দোকান নিয়ে আপনি আর সেকেন্ড টাইম মামলা দিতে পারবেন না। সেটাই বলছে যে দেওয়ানি কার্যবিধির 11 ধারাতে একটা বিষয় একবার সমাধান হয়ে গেলে ওই বিষয়ে আপনি সেকেন্ড টাইম আর মামলা করতে পারবেন না, অর্থাৎ পুনরায় আর মামলা করতে পারবেন না। আচ্ছা, এরপরে বিষয়টা আছে কোন এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলায় স্থানান্তর করতে পারে। এই ক্ষেত্রে কোথায় আমাদেরকে আবেদন করতে হবে? সংশ্লিষ্ট জেলা আদালতে, সংশ্লিষ্ট বিচারক আদালতে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে, হাইকোর্ট বিভাগে। এখন আপনারা বলেন আমি বাড়ি খুলনা, আমার বিরুদ্ধে মামলা করছে বাগেরহাটে, এখন আমি এই বাগেরহাটের মামলা খুলনায় নিয়ে যাব, তখন আমি কোথায় আবেদন করব বলেন? এটা হাইকোর্টে। হাইকোর্টে। আচ্ছা, সাধারণত একটা জিনিস মনে রাখবেন যে দেওয়ানি কার্যবিধি 24 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালতে যে কোনো মামলা আপিল, হ্যাঁ, আপিল
যে কোনো মামলা বা আপিল বিনা নোটিশে হস্তান্তর বা প্রত্যাহার করতে পারে। এখন কথা হচ্ছে যদি জেলার ভিতরে মামলা হয়, অর্থাৎ একটা জেলার ভিতরে মামলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মামলা হস্তান্তরের আবেদন করতে হবে জেলা জজ আদালতে। যদি জেলার বাইরের কোনো মামলা হয়, অর্থাৎ একটা জেলা থেকে আরেকটা জেলায় মামলা হস্তান্তর করবো, তাহলে আমাদের মামলা করতে হবে হাইকোর্টে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের পরবর্তীতে প্রশ্ন, রিভিশন মামলার একটা ডিগ্রি হাইকোর্ট বিভাগকে বহাল হলে তাহলে জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হবে? অর্থাৎ রিভিশন মামলায় কোন একটা ডিগ্রি হাইকোর্টে বহাল রাখলো, হ্যাঁ, বহাল রাখলো এবং জারির জন্য আমি কোন আদালতে দরখাস্ত করব? ডিগ্রি জারির জন্য আমি কোন আদালতে দরখাস্ত করব? এখানে দেওয়া আছে হাইকোর্ট বিভাগে, আপিল আদালতে, জেলা জজ আদালতে, ডিগ্রি প্রদানকারী আদালতে। তাহলে কোন আদালতে হবে? আপনার এটা হবে যুগ্ম জেলা জজ। আচ্ছা, প্রশ্নের তো উত্তর যেগুলো জেলা জজ নাই, উত্তর আছে হাইকোর্ট, জেলা জজ আদালত, আপিল আদালত আর ডিগ্রি প্রদানকারী আদালত। ও ডিক্রি তো সাধারণ, হ্যাঁ ডিক্রি, ডিক্রি প্রদানকারী মানে ডিক্রি তো আপনার ওই আদালত থেকেই হয় আর কি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন বা উত্তর? ডিক্রি প্রদানকারী আদালত। যে আদালত আচ্ছা, থেকে ডিগ্রি দিবে সেই আদালত থেকেই আপনার ডিগ্রি কার্যকর করা হবে। এটা খুব ভালো আর কি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, সাধারণত ডিগ্রি প্রদানকারী আর ডিগ্রি জারিকারী দুইটা ধরনের আদালত আছে। একটা হচ্ছে ডিগ্রি প্রদানকারী আদালত আর একটা হচ্ছে ডিগ্রি জারিকারী আদালত। ডিগ্রি প্রদানকারী আদালত মানে কি, অর্থাৎ মামলা চলার পরে আদালত আপনার বিরুদ্ধে একটা ডিগ্রি দিল বা আমি একটা ডিগ্রি পাইলাম, হ্যাঁ, এই ডিগ্রিটা, এইটা হচ্ছে ডিগ্রি প্রদানকারী আদালত। এখন দেখা গেল অপর পক্ষ সে কি করলো, আমি এই ডিগ্রি মানিনি, সে যাই উপরের কোর্টে যে আপিল করলো বা রিভিশন করলো, করার পরে ওই মামলায় এই জন্য বলছে যে রিভিশন মামলায় ডিগ্রি হাইকোর্ট বিভাগ বহাল রাখলো। বহাল মানে কি, অর্থাৎ ওই প্রথম যে আদালতে, নিচের যে আদালতে যে ডিগ্রিটা দিয়েছিল ওই ডিগ্রিটারে বললো যে ঠিক আছে, আগে যে ডিগ্রিটা দিয়েছিল ওই ডিগ্রিটাই সঠিক। এখন আমি তো ডিগ্রি পাইছি, তাহলে আমার বলতে হবে যে ডিগ্রিটা আপনি এক্সিকিউশন করেন বা ডিগ্রিটা আপনি কার্যকর করেন। তখন আমি কোথায় ডিগ্রির জন্য আবেদন করব? তখন মনে রাখতে হবে যে আমাকে ডিগ্রি প্রদানকারী আদালতের কাছে যে আবেদন করতে হবে ডিগ্রি এক্সিকিউশন করার জন্য। কেন? কারণ ওই ডিগ্রি উনি দিছিল, উনি প্রদান করছিল, এই জন্য ওনার কাছে যায় আমি আবেদন করব, ডিগ্রি জারিকারকের কাছে না। তাহলে এখানে ডিগ্রি জারিকারককে, এখানে ডিগ্রি জারিকারক হচ্ছে ওই রিভিশনে যাওয়ার পরে যিনি ডিগ্রিটারে বহাল রাখবেন উনি জারিকারক, আর প্রদানকারীকে যিনি প্রথমে রায় দিয়েছিল উনি। তার মানে সবকিছুই আমার করতে হবে ডিগ্রি প্রদানকারী আদালতে। ঠিক আছে? আশা করি আপনারা পারবেন। দেওয়ানি কার্যবিধির 38 ধারা অনুসারে যে আদালত ডিগ্রি জারি করতে পারে, হ্যাঁ, তার মানে ডিগ্রি দাতা এবং প্রদানকারী, হ্যাঁ, এক্ষেত্রে অর্থাৎ ওই ডিগ্রি প্রদানকারী ওনার কাছে গিয়ে আবেদন করতে হবে। আচ্ছা, কোন রায়ের বিরুদ্ধে আপিল চলে না? দোতরফা ডিগ্রি, একতরফা ডিগ্রি, পক্ষগণের সম্মতিতে ডিগ্রি, আরজি নাকচের সিদ্ধান্ত। কোন রায়ের বিরুদ্ধে আপিল চলে না বলেন? বলেন, কোন রায়ের বিরুদ্ধে আপিল চলে না? দোতরফা ডিগ্রি, পক্ষগণের সম্মতিতে ডিগ্রি, আরজি নাকচের সিদ্ধান্ত, একতরফা ডিগ্রি, কার বিরুদ্ধে আপিল চলে না? আপিল চলে, দোতরফা ডিগ্রিরও আপিল চলে, একতরফাও আপিল চলে, আরজি নাকচেরও আপিল চলে। তাহলে পক্ষগণের সম্মতি ভিত্তি, এটা মনে হয় পক্ষগণের সম্মতিতে যেটা হয় সেখানে চলে না, ওইটা আপিল চলে না। এই তো গুড। এটা দেওয়ানি কার্যবিধি 96 ধারা অনুযায়ী, 96 ধারা অনুযায়ী তিনটা কথা বলছে। একটা বলছে যে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, তার মানে আপনি ডিক্রি পাইলেন, এটা আপনার পছন্দ হইলো না, আপনি উচ্চ আদালতে যে আপিল করেন কোনো সমস্যা নেই। তারপরে বলছে একতরফা ডিগ্রি। একতরফা ডিগ্রি মানে কি, একজন আসেনি, মনে করেন বাদী, আমি মামলা করছি, আমি আসিনি, এটা না, সরি, ওই বিবাদী আসেনি, তাহলে কি হলো, দেখলো যে বিবাদী তো টাউট আছে, বিবাদী তো আজকে হাজির হয়নি, তার মানে ও তো পালাইছে, আচ্ছা যাই, এই বিটা মামলা করছে, আমি এই বিটার পক্ষে রায় দিয়ে দিই, তার মানে একতরফা ভাবে ডিগ্রি দিছে, এর বিরুদ্ধে আপিল করতে পারে। কিভাবে করতে পারে? ধরেন ওই যে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি দিয়ে দিয়েছে, আমি বিবাদী প্রমাণ করলো যে ভাই ওই দিন তো আমার মা মারা গেছিল, তো আমি ওই দিন কোর্টে হাজির হবো কিভাবে? আপনি ঘুষ খেয়ে ওনার এক পক্ষে রায় দিয়ে দিলেন কেন?
তার মানে কি, তখন কিন্তু ওর বিরুদ্ধে আপিল চলে যাবে। কেন চলে যাবে? কারণ উনি যুক্তিসঙ্গত কারণটা দেখিনি। মানে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এইভাবে দেখবেন তাহলে আইনটা মনে থাকবে। তার মানে একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে, মূল ডিগ্রিতে আপনি হেরে গেলে তো আপিলই চলবে, তার মানে এটাও বাদ, ওই একতরফা ডিগ্রি ওটা বাদ। এখন দুইটা জিনিস আছে, আরজি নাকচের সিদ্ধান্ত আর একটা হচ্ছে পক্ষগণের সিদ্ধান্ত সম্মতিতে যে ডিগ্রি দেওয়া হয়। এখন দেখেন আরজি নাকচটা কি, আরজি নাকচ হচ্ছে একটা ডিগ্রি, এটা প্রাথমিক ডিগ্রি হতে পারে, এটা ওই চূড়ান্ত ডিগ্রি হতে পারে। তো আরজি নাকচ হয় মামলার কোন বিষয়ে যদি ত্রুটি থাকে, ওই ত্রুটিতে হইলে তখন করা যায়, তাহলে এর বিরুদ্ধে কিন্তু রিভিশন দায়ের করা যায়। ঠিক আছে, এখন পক্ষগণের সম্মতিতে আমরা দুই পক্ষই মেনে নিছি যে ধরেন কোন একটা দুই পক্ষ মেনে নিয়ে আদালত একটা ডিগ্রি দিল, ওই জায়গায় আর আপিল চলবে না। কেন চলবে না? কারণ আদালত তখন বলবে যে তোমরা তাহলে দুজন মেনে নিলে কেন, তোমরা তাহলে প্রথমে মেনে নিলে কেন এই জিনিসটা। তার মানে উত্তরটা হবে পক্ষগণের সম্মতিতে ডিগ্রি। তারপরে দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপিলযোগ্য আদেশগুলোর তালিকা আছে? এটা আদেশ 43 বিধি 1-এ একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে কোথায়? মান্নান ভাই বলেন, একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে কোথায়? বলেন আমজাদ ভাই, আপনি বলেন অতিরিক্ত জেলা জজ যদি কোনো রায় দেয়, হ্যাঁ, তাহলে ওই প্রদত্ত আদেশ, ওই আদেশের বিরুদ্ধে কোথায় করতে হবে, কোথায় প্রশ্নটা কি ভাই? রিভিশন একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ আপিল প্রদত্ত করতে হবে আদেশের কোথায়, বিরুদ্ধে একটা বলেন। রিভিশন কোথায় করতে হবে? প্রথমত জেলা জজ বরাবর, রিভিশন করতে হবে, আপিল বরাবর, তাহলে এটা হাইকোর্টে, স্পেশাল জেলা জজ বরাবর। অতিরিক্ত জেলা জজের না হলে তার উপরে টায়ারে চলে যাবে, জেলা জজ হাইকোর্টে চলে যাবে। আচ্ছা, তাহলে আমজাদ ভাই আপনার মতে জেলা জজে যাবে, আর মান্নান ভাই আপনার মতে হাইকোর্টে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, অতিরিক্ত এখন জেলা জজ একই। আচ্ছা, হ্যাঁ, এটা হাইকোর্টে যাবে ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই জিনিসটা হাইকোর্টে যাবে, আমরা কারণ অতিরিক্ত জেলা জজের কোনো পাওয়ার নাই। এই অতিরিক্ত জেলা জজ হচ্ছে গিয়ে এই আপনার এই জেলা জজের পাওয়ারটাই বহন করে, সুতরাং কোর্ট একই করে। হ্যাঁ, তাহলে এই মান্নান ভাই এবং আশিক ভাই যেটা বলছেন সেটাই সঠিক। সাধারণত অতিরিক্ত জেলা জজ কোনো জজই না, ধরেন মানে তর্কের খাতিরে কোনো জজই না। ও জেলা জজ যখন মিলা চাপ নিতে পারে না, তখন তার কাজ করার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, ওই অ্যাসিস্ট্যান্টই কইলো, মানে এটা মানে একটা আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি। এবার এটা আবার পরীক্ষার খাতায় লিখে দিয়েছেন না, অতিরিক্ত জেলা জজ কোনো জজই না, ও জেলা যখন ব্যস্ততায় তখন এর, তার মানে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, অতিরিক্ত জেলা জজ যিনি, অর্থাৎ জজ সাহেব যখন দেখতেছে যে আমার কাজের চাপ এত বেশি, আমি তো করেই পারতেছি না, তখন ওনার কাজটারে আরেকজনের ভাগ করে দেয়। কারে দিল? ওই যে অ্যাসিস্ট্যান্ট, ওই অ্যাসিস্ট্যান্ট যে রায় দিল, ওই রায় আর জেলা জজের রায় একই, কারণ ওই যে বললাম অতিরিক্ত জেলা জজ কোনো জজই না। তার মানে উনি যে রায়টা দিল, এই রায়টার অর্থই হচ্ছে জেলা জজ দিল। তার মানে জেলা জজের প্রদত্ত রায়ের বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় কোথায়? হাইকোর্ট বিভাগে। তার মানে ওই অতিরিক্ত জেলা জজ আর জজ যে আদেশই দিক না কেন, তার বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। আপনারা এইভাবে মনে রাখবেন, তাহলে দেখবেন যে ইজি হয়ে গেছে। অর্থাৎ জেলা জজ চাপে ব্যস্ত, এই জন্য অতিরিক্ত জেলা জজ এই রায়টা দিয়ে দিচ্ছে, তার মানে একই দেওয়া। ঠিক আছে, মানে সমান সমান ভাই আর কি ওরা। কেননা অতিরিক্ত জেলা জজের কোনো মামলা নেওয়ার এখতিয়ার নেই, কোনো মামলা উনি নিতে পারে না। উনি জেলা জজ যে মামলা নেয়, ওই মামলাগুলো ট্রান্সফার করে দেয় অতিরিক্ত জেলা জজের কাছে। আচ্ছা, এইটা বলা আছে দেওয়ানি কার্যবিধির 115 ধারাতে। এরপরে দেওয়ানি আদালত তার প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করা যায় কোন আদালতে? রিভিউ কোথায় করতে হয়? অর্থাৎ দেওয়ানি আদালতে তার রায়ের বিরুদ্ধে রিভিউ কোথায় করতে হয়? রিভিউ একই আদালতে, ওই যে আদালতে রায় হবে ওই আদালতে রিভিউ করা যায়। আচ্ছা, রিভিউ এর মানে কি? রিভিউ মানে ওই যে পুনরায় ওই মামলাটা সে মানে করতে চায় আর কি। আচ্ছা, রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা।
পুনর্বিবেচনা। হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা এইভাবেই দেখবো যে রিভিউটা একই আদালতে করতে হবে। কেন একই আদালতে করতে হবে? ধরেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তা আমরা অনেক সময় বলি না যে ভাই বিষয়টা একটু ভেবে দেখেন, আপনি যেটা বলতেছেন সেটা বিষয়টা একটু ভেবে দেখেন সঠিক কিনা, বললেই তো হয় না, মাঝে মাঝে একটু চিন্তা করেও দেখেন, উত্তরটা চিন্তা করেই দেন। রিভিউ করে যে ক্রিকেট খেলে যে হ্যাঁ, রিভিউ নেয়। তার মানে এই রিভিউ মানে এই যে একই পর্যায়ে একই আদালতে করতে হবে। তার মানে ওইভাবে ওই যে বললাম যে ভাই বিষয়টা একটু ভাইবে দেখেন, তার মানে পুনর্বিবেচনা করে দেখেন। তার মানে পুনর্বিবেচনা করবে কিটা, তা যেই তো বিবেচনাটা করছিল তারাই বলতেছে যে ভাই বিষয়টা পুনর্বিবেচনা করে দেখেন। হ্যাঁ, এই কারণে রিভিউ করতে হবে একই আদালতে। আর তারপরে দিওয়ানি আদালতের সিদ্ধান্ত বিষয়ে রিভিশন দায়েরের প্রধান কারণ কি? অর্থাৎ দিওয়ানি আদালতের রিভিশন দায়েরে, এবার আসেন রিভিশন শব্দের অর্থ কি? এটা হচ্ছে আইনগত ভুল, ঘটনাগত ভুল, সিদ্ধান্ত গ্রহণে ভুল, আইন ও ন্যায় বিচারের বিঘ্নতা। রিভিশন শব্দের অর্থ কি? আইনগত ভুল, ঘটনাগত ভুল, সিদ্ধান্তের ভুল, আইন ও ন্যায় বিচারের বিঘ্নতা। কেন রিভিশন দায়ের করা হয়? রিভিশনটা কেন দায়ের করা হয়? আশিক ভাই আপনি বলেন, রিভিশনটা কেন দায়ের করা হয়? ভাই ওই ইয়েটা আপনার ওই অপশন গুলা আরেকবার বলেন। আচ্ছা, দেওয়ানি আদালতের রিভিশন দায়েরের প্রধান কারণ কি? আইনগত ভুল, ঘটনাগত ভুল, সিদ্ধান্তের ভুল, আইন ও ন্যায় বিচারের বিঘ্নতা। রিভিশন দায়েরের প্রধান কারণ কি? আইনগত ভুল আর হচ্ছে আপনার বিচারে বিঘ্ন আইনগত যদি থাকে, ভুল ও ন্যায় বিচারের দুইটাই হবে। বিঘ্ন ঘটায়, এটাই হবে ভাই। ওই লাস্টে যেটা বললেন ওইটা, যে ন্যায় বিচার ঠিক বিঘ্ন আছে, ঘটা বা ওই যে আইনগত ভুল যেটা। হ্যাঁ। আচ্ছা, এটা কেন? কারণ আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। দিওয়ানি কার্যবিধির 115 ধারাতে বলছে রিভিশন দায়ের করতে হয় এখতিয়ার সম্পন্ন আদালতে। অর্থাৎ এই যে রিভিশন দায়ের করতে হয় এখতিয়ার সম্পন্ন আদালত দুইটা, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা জেলা জজ আদালত। অর্থাৎ যে আদেশের বিরুদ্ধে বা যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না বা আপিল নাই, হ্যাঁ, অর্থাৎ যে রায়ের বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, সেই আদেশ বা ইসের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়। তাহলে রিভিশন আইনগত বিষয় থাকে, হ্যাঁ, আইনগত বিষয় থাকে এবং ন্যায় বিচারে ব্যাহত না হলে কেবল আইনগত ত্রুটির কারণে রিভিশন চলবে না। অর্থাৎ আইনগত ত্রুটির কারণে রিভিশন চলবে না। কেন? কারণ ধরেন এখানে আইন করে দিছে যে এই বিষয়ে আপনি আপিল করতে পারবেন না, তো আপিল করতে পারবো না, এর সাথে আমার কি আইনগত কোনো ভুল আছে? ভুল নেই। তার মানে ভুল না থাকলে তার মানে কি, এখানে আপিল যেহেতু লেখা নেই, তাহলে এটা এখানে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। ন্যায় বিচার ব্যাহত, এই কারণেই আইন ও ন্যায় বিচার বিঘ্নতা যদি হয় তখন রিভিশন করা যায়। মানে আপনারা ওইভাবে মনে রাখবেন যে কেন ভুলের কথা, আইনগত ভুল থাকলে তো রিভিশন দায়ের করবো। আশিক ভাই বন্ধ রাখেন। তার মানে এই যে এখানে প্রশ্নটা দেওয়া আছে আইনগত ভুল, ঘটনাগত ভুল। ঘটনাগত মানে ভুল মানে মিস্টেক অফ ফ্যাক্ট। হ্যাঁ, যেমন ঘটনাগত ভুল, কি একটা উদাহরণ দিলাম যে আত্মরক্ষা করতে যে আমি কারণে মেরে ফেলাইছি। হ্যাঁ, তো এখানে কি এটা হচ্ছে ঘটনাগত ভুল, আমি জানতাম না যে আত্মরক্ষা করতে যাই কারণে মেরে ফেলাইলে খুন হওয়া যায়, মানে খুন হয় এটা আমি জানতাম না, বা এমন কোনো কিছু আমি একটা অজুহাত করলাম। আর আইনগত ভুল কি? ধরেন আইনের ইসের করতে গিয়ে, যেমন আহ আপনার এটা কি বলবো, যে ওই উপরের অফিসার আমার একটা অর্ডার দিয়েছে, তাই আমি জনগণের উপরে গুলি চালাইছি। ঠিক আছে। আর সিদ্ধান্তগত ভুল মানে জজ সাহেব যেটা ভুল নিছে, এরা সিদ্ধান্ত গ্রহণের ভুল, মানে জজ সাহেব ভুল নিছে, আপনার পছন্দ হয়নি, আপনি যে আপিল করেন, রিভিশন করেন। এই যে এই কারণে এখানে বলছে রিভিশন দায়েরের প্রধান কারণ কি, অর্থাৎ মানে অ্যানসার যখন আপনারা বাদ দিবেন তখন ওইভাবে চিন্তা করবেন। তাহলে এখানে কি হচ্ছে যে আইন ও ন্যায় বিচারের বিঘ্নতা হইলে তখন রিভিশন দায়ের করা যায়। শুধু মানে এমন না যে আইনগত ভুল হয়েছে বলে রিভিশন দায়ের করলাম, কারণ আপিল করা যাচ্ছে না, এখানে তো আইনের কোনো ভুল নাই। তারপরে কি হয় যে সিদ্ধান্ত গ্রহণের ভুল, বিচারক কি উল্টাপাল্টা বুঝে একটা রায় দিছে, এই জন্য আমি রিভিশন দায়ের করব, এটা তো প্রধান কারণ হতে পারে না। ঠিক আছে।
এটা তো আপিলও করা যেতে পারে। তারপরে ঘটনাগত ভুল মানে ওই যে আত্মরক্ষার যে একটা অধিকার করতে যায় আমি একটু বেশি করে ফেলাইছি, তো এইটা এখন এটা আপনারা ওই উত্তর ন্যায় বিচার ও বিঘ্নতা এ হলে রিভিশন দায়ের করা যাবে। দেওয়ানি কার্যবিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত, আমি আগে গতদিনই বলছিলাম যে আরজি নাকচ অর্থাৎ কোন কারণে অর্থাৎ আরজি ত্রুটিযুক্ত হলে আদালত তা নাকচ বা খারিজ করে দেয়। অর্থাৎ আরজি মানেই তো জানেন যে অর্থাৎ আদালতের কাছে আমি যে বিষয়ে রায়ের প্রার্থনা করি, অর্থাৎ আদালতকে বলি যে আদালত আমাকে এই বিষয়ে রায় প্রদান করেন, অর্থাৎ সেটাই হচ্ছে আরজি। এই আরজিতে যখন ত্রুটি থাকে তখন আদালত সেই আরজি খারিজ করে দেয়, হ্যাঁ, অথবা নাকচ করে, এটা হচ্ছে আদালতের একটা ডিক্রি। আর আরজি ফেরত, ফেরত মানে কি, ধরেন পাসে করা দরকার ছিল, দেওয়ানি আদালত পাসে করা দরকার ছিল, বা সহকারী জজের কাছে করা দরকার ছিল, বা সিনিয়র সহকারী জজের কাছে করা, সিনিয়র সহকারী জজ ওই আরজিটা নিল না, না নিয়ে বললো যে আপনি অন্য আর এক জায়গায় চলে যান, মানে ফেরত দিলেন, এই ফেরত দিলেন একটা আদেশ, ঠিক আছে। আর এই আরজি নাকচের সিদ্ধান্ত, এই আরজি নাকচ সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি 2 এর 2 ধারাতে, 2 এর 2 ধারাতে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ানি কার্যবিধির 151 ধারার ক্ষমতাকে কি বলে? দেওয়ানি কার্যবিধির 151 ধারার ক্ষমতা অপশন দেওয়া আছে বিশেষ ক্ষমতা, সহজাত ক্ষমতা, সাধারণ ক্ষমতা, আপিল ক্ষমতা। মান্নান ভাই বলেন এটা কি হবে? জি, এটা এটা কি আপনার হবে? বিশেষ বিশেষ ক্ষমতা, ক্ষমতা, সাধারণ সহজাত ক্ষমতা, ক্ষমতা, আর কি বললেন? সাধারণ ক্ষমতা আর আপিল ক্ষমতা। সহজাত ক্ষমতা। আচ্ছা, সহজাত মানে কি? সহজাত শব্দের অর্থ হচ্ছে আপনার ইনহারেন্ট পাওয়ার, ইনহারেন্ট মানে ওই যে নিজের নিজের ক্ষমতা বলি, 151 ইনহারেন্ট ধারার ক্ষমতা বলি। ইনহারেন্ট আচ্ছা, পাওয়ার, আচ্ছা, সহজাত ক্ষমতা মানে অর্থাৎ ইনহারেন্ট বিশেষ কোন পরিস্থিতিতে মুক্ত ভাবে তার জ্ঞান গরিমা বিবেক দিয়ে যে, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। হ্যাঁ, আচ্ছা এই ফরিদ ভাই, ইচ্ছাধীন ক্ষমতা। এইটা 151 না 157 ধারা হবে? 151। একটা 157 তো আছে, এখানে একটা সহজাত ক্ষমতা আছে, সেই ইচ্ছা মতো সবকিছু করতে পারে, ওইটা কি? আচ্ছা, ওইটা দেখেন 151 তো লিখতে যায় 57 হয়ে গেছে কিনা। আচ্ছা 57 শোনেন, ধারায় তো একটা জজের পাওয়ার আছে যে ইচ্ছা মতো সে মামলাটাকে মানে ইম্পর্টেন্ট কোনো মামলা আপিল করলে তার সহজাত ক্ষমতা ইউজ করতে পারে 157 আচ্ছা, ধারায়। 57 দ্বারা আমরা ব্যাক করে ফেলি, আপনি যেটা বললেন আমি এটা নোট রাখতেছি, পরে ব্যাক করে। এখন একটু আমরা দেখে দেন। আগে বাড়াই, আগে বাড়াই। আচ্ছা, আমি ওকে। যখন এই ক্লাস নেব, আপনারা তখন কি করবেন, ওই যে প্রশ্নগুলো খুলে বসবেন, প্রশ্ন মানে কি, এই যে 12 সালে যে প্রশ্ন আছে ওইটা খুলে বসবেন, তাহলে আপনারা ওই প্রশ্নগুলো দেখলে আপনি উত্তর পড়ে দেন, মানে তাহলে তাড়াতাড়ি আগানো যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি আগানো যাবে। আপনারা ওই প্রশ্নটা একটু খুলে বসবেন, প্রশ্ন তো সবার কাছেই আছে। আচ্ছা, হুম। আরজি সংশোধন করা যায় কখন? বলছে যে ইস্যু গঠনের আগে, চূড়ান্ত শুনানির আগে, যুক্তি তর্কের পূর্বে, যে কোনো পর্যায়ে। আরজি মানে কি? আরজি মানে ওই যে আমি যে বিষয়ে আদালতের রায় প্রার্থনা করি ওইটা সংশোধন করা যায় কখন? এটা হবে যে কোনো পর্যায়ে, কেননা আদালতের কাছে আমি রায় যে কোনো পর্যায়ে হবে, কেননা আদালতের কাছে আমি যা চাচ্ছি তা অর্থাৎ এই আরজির পরেই কিন্তু ভিত্তি করে মামলার যে বিচার্য বিষয় গঠন হয়, হ্যাঁ, ঠিক আছে। এই কারণেই আরজি সংশোধন করা যায় মামলার যে কোনো পর্যায়ে। আচ্ছা, এরপরে দিওয়ানি মামলার মূল্যমান দেখানো হয় কেন? দিওয়ানি মামলায় মূল্যমান দেখানো হয় কেন? আদালতের এখতিয়ার জন্য, প্রশস্তির জন্য, উদয় আয়করের জন্য, আর সম্পদের সীমার জন্য। বলেন তো, দিওয়ানি মামলা ভাই নির্ধারণের জন্য। ফরিদ ভাই আমার হ্যাঁ, ফরিদ ভাই আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনার আরজি ব্যাপারে আমার একটু মানে আমি একটু জানছিলাম যে আরজি নাকি কখনোই সংশোধন করা যায় না। এইটা এইটা আমার তাহলে কেন আর কি? কিন্তু এখানে তো বললেন যে কোনো পর্যায়ে। আচ্ছা, আপনি যাই হোক, আপনি যেটা জানছিলেন আমি আপনাকে বলছি, দিওয়ানি কার্যবিধির আদেশ 6 বিধি 17 অনুযায়ী আদালত মকদ্দমার যে কোনো পর্যায়ে প্রকৃত প্রশ্ন নির্ধারণের উদ্দেশ্যে একদিন বাদ গেলে 2 দিন বাদ হয়ে যায়, তা বলে শোনে নিজে পড়তে হবে, এই জন্য বলছি। আপনার বললাম না, আমি যে পড়ি না, তোমার ছোটদের অবশ্যই মনে হয়।
ও ভাই, আপনাদেরকে বারবার করে বলি যে আপনারা যখন কথা না বলবেন বাকি সময়টা মিউট রাখবেন। এটা আমার এখানে সাউন্ড রিফ্লেক্ট হয়। আপনারা যদি কখনো অডিও শোনেন, মানে এই যে যে রেকর্ডিংটা করি এই রেকর্ডিংটা শুনেন, তখন দেখবেন যে আপনারা, আমি যখন কথা বলি আপনাদের যখন স্পিকারটা অন থাকে তখন এই আমি যেটা বলি সেটা তখন আপনারা বুঝতে পারবেন না। কেন? কারণ ওই আপনাদের সাউন্ডই আমার সাউন্ডটা আউট করে দেয়। একটা সিঙ্গেল সাউন্ড থাকা দরকার, হয় আপনি বলবেন না আমি বলবো। এজন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমি যখন বলবো আপনারা তখন সেটা অফ করে রাখবেন, আর তা না হলে আপনারা হাত দেখাবেন, আমি তারপরে হচ্ছে আপনাদের ওপেন করে দেব। এটার থেকে আমি আপনাদেরকে খোলা রাখি। কেন? কারণ আমি জানি যে আপনারা নিজেরা এটা অফ করে অন করবেন, অফ করে অন করবেন, অফ করে অন করবেন। আচ্ছা, আশিক ভাই আপনার প্রশ্নের উত্তর, দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধি অনুসারে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্রকৃত প্রশ্ন নির্ধারণ, প্রকৃত প্রশ্ন নির্ধারণ, এখানে প্রকৃত প্রশ্নটা কি? প্রকৃত প্রশ্ন হচ্ছে আদালতে আপনি যে রায় প্রার্থনা করেন ওই প্রশ্ন নির্ধারণের উদ্দেশ্যে ন্যায়সঙ্গত পরিবর্তন সংশোধন অনুমতির আদেশ দিবেন। অর্থাৎ মামলার যে কোনো পর্যায়ে 6 আদেশের 17 বিধি অনুযায়ী ন্যায়সঙ্গত প্রশ্ন নির্ধারণের উদ্দেশ্যে যে কোনো ধরনের, অর্থাৎ আরজিতে যে কোনো ধরনের পরিবর্তন সংশোধনের আদেশ দিবেন আদালত। দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধি অনুযায়ী এটা বলে দিচ্ছি, অর্থাৎ এটা মূল বই, এই জায়গা কোনো চুল নাই, মানে আমার কথা না, জজ সাহেবের কথা না, আপনার কথাও না, এটা হচ্ছে বই রিটেন। এই কারণে আপনি যেটা জানেন আর আমি যেটা বললাম সেটা হচ্ছে দালিলিক প্রমাণ। এই যে দালিলিক একটা প্রমাণ দিলাম, 6 আদেশের 17 বিধি অনুযায়ী মামলা যে কোনো পর্যায়ে আর্জি সংশোধন করা যাবে। আমি আবার ওই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজেরই কোশ্চেন করছিলাম, বুঝছেন, আজকে একবার। তো আমি তাকে বলছিলাম, তো সে বলছে যে না, এটা ইয়ে করা যায় না। কিন্তু আমি জানতাম যে করা যায়, কিন্তু উনি বলে দিল যে না, আর্জিটা সংশোধন করা যায় না। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি কালকে যা বলবেন আমিও জানি যে যে 6 আদেশের 17 বিধি। আচ্ছা, এরপরে আমরা আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে আরজি নাকচ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে বিরোধীয় বিষয়, জমি যদি দুইটি জেলায় অবস্থিত হয় তাহলে কোন জেলায় মামলা করতে হবে? যদি কোন জমির মামলা দেখেন এরকম যদি হয় যে দুইটা জেলায় অবস্থিত, তাহলে যে কোনো একটিতে মামলা করা যাবে। এটা দেওয়ানি কার্যবিধির 18 ধারাতে বলা আছে। অর্থাৎ 18 ধারাতে বলা আছে বিষয়বস্তুর অবস্থানে এক বা একাধিক হলে, জায়গাতে হলে অথবা অনির্দিষ্টতে হইলে তাহলে যে কোনো একটাতে মামলা করা যাবে। যেমন আমি একটা কথা বলি, পদ্মা নদীর মাঝখানে একটা চর আছে, এখন এই চরটা শরীয়তপুর জেলায় না মাদারীপুর জেলায়, কনফিউশন আছে। এখন আমি এই চর নিয়ে মামলা করব, তাহলে মামলা করতে হলে কোন স্থানে মামলা করব? অর্থাৎ যেহেতু এটা অনির্দিষ্ট এবং দুইটা জেলায় মনে হচ্ছে, তাহলে এই দুইটা জেলায় যে কোনো একটা জেলায় মামলা করা যাবে। এটা দেওয়ানি কার্যবিধির 18 ধারা অনুযায়ী বলা আছে। ঠিক আছে, আজকে আমাদের এটা শেষ প্রশ্ন, আমরা এটা বাড়াবো না, কারণ 1 ঘন্টার বেশি চলে গেলে ওই রেকর্ডিংটা 2 জিবির বেশি হয়ে যায়। আচ্ছা, দেওয়ানি মামলার আরজিতে উত্থাপিত দাবি উত্থাপনকারী দলিলটি বাদীর দখলে না থাকলে সেই বিষয়ে তার করণীয় কি? এখানে বলেছে দলিলের নকল দাখিল করবে, দলিলের তালিকা দাখিল করবে, দলিলের তালিকা সহ দখলদারের নাম দাখিল করবে, কিছুই করণীয় নেই। অর্থাৎ কোন একজন মামলা বাদী, তার কাছে যদি কোনো দলিল না থাকে, দলিল তার অপর পক্ষের কাছে থাকে, তাহলে সে কি করবে? তার করণীয়টা হচ্ছে দলিলের তালিকা সহ দখলদারের নাম প্রকাশ করবে। অর্থাৎ তার কাছে না থাকলে সে দলিলের তালিকা সহ দখলদারের নাম আদালতে পেশ করবে। এটা বলা আছে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 15 বিধি অনুসারে। যার দখলে দলিল থাকবে সেই দখলকারীর নাম ঠিকানা তালিকা আদালতে উপস্থাপন করবে। তখন আদালত ওই সমস্ত ব্যক্তিকে সমন দিয়ে অথবা অন্য কোনো ভাবে হোক আদালতে ওই দলিল হাজির করতে বলবে। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের শেষ প্রশ্ন। এখন আপনাদের আমি আশা করব যে আপনারা সবাই প্রশ্নগুলো নিয়ে বসবেন, প্রশ্নগুলো নিয়ে বসলে আমাদের দ্রুত আগানো যাবে। এইভাবে হইলে আমাদের প্রথম দিকে একটু সময় বেশি লাগবে। কেন জানেন? কারণ এখানে
এমন অনেক প্রশ্ন আছে যেগুলো দ্বিতীয়বার আপনাদের কাছে একবার জিজ্ঞাসা করলেই পারবেন। কেন? কারণ আমি এখানে যে 4টা অপশন আলোচনা করতেছি, এই 4টা অপশন থেকেই অনেক সময় প্রশ্ন হয়। এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা এই 13টা কোশ্চেন ভালোভাবে পড়েন, তাহলে আপনারা দেখবেন যে পরীক্ষায় 60% কোশ্চেন আপনি কমন পাইছেন। খুব ভালোভাবে পড়বেন, এখান থেকে একটা কোশ্চেনও মিস করা যাবে না, তাহলে দেখবেন আপনি 60% অ্যান্সার করতে পারবেন। শুধুমাত্র এই 13টা কোশ্চেন পড়েও আপনি বার কাউন্সিলিং পরীক্ষা দিলে আল্লাহ যদি চায় অবশ্যই আপনি পাস করতে পারেন। ফরিদ ভাই, আমি এই যে এই প্রশ্নগুলো দেখছি, হ্যাঁ, কিন্তু সব সিরিয়াল অনুযায়ী সাল নাই। কোন দেখছেন আল্লাহ জানে। এই যে আপনি আপনি যে দিচ্ছেন, আমি তো প্রিন্ট দিয়েছি। কোনটা প্রিন্ট দিছে? আপনি দিলেন সিরিয়াল মেলে না, আপনারই তো দেওয়া নাকি না কার? ও আচ্ছা আচ্ছা, সিরিয়াল মেলে না তাই? হ্যাঁ আচ্ছা, ওই কোশ্চেন ব্যাংকে দেখতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সিরিয়াল না মেলা তার আর একটা কারণ আছে, আমি আপনাদেরকে বলি। ধরেন ওই যে কোশ্চেন ক সেট, খ সেট, গ সেট আছে না, হ্যাঁ হ্যাঁ, 4 সেট হয় না? জি। আমি ক সেট পড়তেছি, আপনি গ সেট পড়তেছেন। ও, আর একটা আপনার এই যে 18-19 সালের কোশ্চেন নাই, এটা এটা কি আছে আপনার? 16, 18 18, 19, 14 সালে কি পরীক্ষা হয় নাই? ওটা দেখতে হবে 14 সালে আছে কিনা, থাকার তো কথা, না থাকলে হয়নি। 14, 16 নোট নিতে পারেন, 14, 16, 18, 19